এখন 3 জন সরকারে আছে ছাত্র, আর বাকিরা বাইরে আছে। আর বাইরে যারা নেতৃত্ব দিছে এরা তো ধনী হয়ে যেতেছে। উনি নিজেও চাইছে 111-এর সময়, এখন ছাত্রদের দিয়ে কিংস পার্টি বানাচ্ছে। উনি হয়তো কিংস পার্টি ফেলাতে চলে গেছে বিদেশে, ওনার বিদেশে জায়গা আছে, ছাত্ররা যাইতে পারবে না। এই সরকার যদি জনপ্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে দেশ আগের জায়গায় ফেরত যেতে পারে, আর না হলে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার যে ব্যাপক জনসমর্থন পেয়েছিল তা এখন ম্লান হওয়া শুরু করেছে। যদি অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে জনসমর্থন কমছে তাদের তো অনুভব করতে হবে। যেমন ধরেন আমি বিচার বিভাগ আরো উদাহরণ দিই, আপনার 21-এ গ্রেনেড হামলা হয় নাই, বোম ফাটে নাই, মানুষ মরে নাই, বিচার বিভাগ সব খালাস দিয়ে দিয়েছেন। আগে 111-এর সরকার 68 জন সাক্ষী নিয়ে ফেলছিল, সেখানে মোটামুটি প্রায় আপনার রায় দেওয়ার পর্যায়ে আসছিল। আপনি এরপরে পুনঃ তদন্তের নামে এক আওয়ামী সমর্থক যে ইলেকশন করছে তার আইনে পুনঃ তদন্ত করে তারেকে ফাঁসায় দিলেন। আচ্ছা, তারেক রহমান না, এইটাকে আপনি কি সাথে কি কইতে পারতেন না যে পুনঃ তদন্ত হোক? কারণ বোম তো ফাটছে, মানুষ তো মারা গেছে। 20 ট্রাক মামলা, অস্ত্র মামলা, 20 ট্রাক মামলা, ওখানে কি অস্ত্র ছিল না? আপনি সবাই খালাস দিলেন, ঘটনা ঘটে নাই, ঘটছে তো। তারপরে পুনঃ তদন্ত দিয়ে তারপরে কয়ে দেন সব খালাস, তাও তো মানুষের আইরাস হয়, সেটাও তো করলেন না। আপনি 21-এ গ্রেনেড হামলা পুনঃ আবার তদন্ত আদেশ দিতেন, তদন্ত দিয়ে একটা জোড়াতালি দিয়ে তদন্ত দিয়ে কয়ে দিতেন সব খালাস, তাও তো মানুষ, বোকা মানুষ বুঝতো, তাও তো করলেন না। তো এটা তো সারা জীবনের জন্য প্রশ্ন রয়ে গেল, সারা জীবনের জন্য প্রশ্ন। অর্থাৎ আমি করতেছি যে এই সরকার বুঝতেই পারতেছে না কোন কাজ কিভাবে করে। এই যে আমি যে বললাম যে সাবের হোসেন চৌধুরী তিনি রিমান্ডে ছিল, তার 6টা খুনের মামলা এক টেবিলে এক হিয়ারিং হয়েছে। কিভাবে হয়েছে আমি জানি তো, অন এয়ারে বলছি না, জানি তো। এটা কোর্টকে প্রভাবিত করে, কোর্ট দেয় নাই, কোর্ট দিতে বাধ্য হয়েছে। নির্বাচনের দাবি জানাচ্ছে বিএনপি। কোন প্রেক্ষাপটে আসলে বিএনপিকে দ্রুততম নির্বাচনের দাবি জানাতে যে আন্দোলন নামতে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এটা অবশ্য বিএনপি জানায়, কিন্তু আমরা বলতে পারি এই যে 6 মাস চলছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, কিন্তু দেশের কোন সেক্টরে ডিসিপ্লিন ফিরে আসে নাই, অর্থাৎ সরকার চলছে না। ধরেন আজকে আমি দেখলাম নিউজ ছাপা হয়েছে যে আপনার রোজার ভিতরে রোজার পণ্য অনেক দাম বাড়ে, 80% প্রত্যেকটা পণ্যের 80% ইতিমধ্যেই ইম্পোর্ট করে ফেলেছে, আর আরো এই পরিমাণ পণ্য আসছে। তার মানে রোজার মাসে কোনো দাম, এখন মার্কেটে দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই। কিন্তু আপনি বলেন এখনো সয়াবিন তেল ঠিক মতো পাওয়া যায় না, অথচ সয়াবিন তেল কিন্তু ইম্পোর্ট করা হয়ে গেছে। বাজারে কোনো জিনিসের দাম ঠিক মতো পাওয়া যাচ্ছে না। আমার এলাকা পাবনা, কফি 2 টাকা, ঢাকা শহরে আসে 20 টাকা 25 টাকা একটা কফি। বাজার ব্যবস্থাও নাই, প্রশাসন ঠিক নাই, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নাই। সামনে নির্বাচন হতে পারে, যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছে এ মাসের বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে অথবা নেক্সট বছরের মাঝামাঝি, কিন্তু তারা রোড ম্যাপ চাচ্ছে, রোড ম্যাপ নাই। রাজনৈতিক দলের সাথে কোনো কথাবার্তা নাই, আলোচনা নাই, বৈঠক নাই। রাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার মনে হচ্ছে যে একা একাই সব সংস্কার করবে, একা একাই একসময় ডাকবে, ডেকে আমার পাবনার ভাষায় বলবো, আমি বলবো তুই খালি হুনিয়ে যাবি, ব্যাপারটা তাই দাঁড়াবে। এভাবে তো সংস্কার হবে না। কিন্তু জন আকাঙ্ক্ষা হচ্ছে সংস্কার দরকার, অনেক সেক্টরেই সংস্কার দরকার। যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষা সেক্টর বাদ পড়ে গেছে। শিক্ষা হলো এখন এই আধুনিক যুগে শিক্ষা ছাড়া, যেখানে প্রযুক্তি মানুষকে রিপ্লেস করতেছে কাজে, সেখানে শিক্ষা ছাড়া, আধুনিক শিক্ষা ছাড়া, বিজ্ঞান শিক্ষা ছাড়া দেশের এই প্রগতি ধরে রাখাই সম্ভব না। অন্য কিছু করে এইটা হলো 1 নম্বর, কিন্তু নাই। তো যাই হোক, সেটা আমি বলছি না। আমি বলছি যে এখন আবার ইউনূস সাহেব বিদেশ থেকে
ঘোষণা দিলেন যে ছাত্ররা রাজনৈতিক সংগঠন করবে, এবং ছাত্ররা যে রক্ত দিয়েছে এই রক্তের আপনার সেগুলো তাদেরই রক্ষা করতে হবে যেমনটি তিনি বলেছেন, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ বিদ্যমান রাজনৈতিক দলগুলোর প্রতি কি প্রধান উপদেষ্টা আস্থা রাখতে পারছে না? একটু দূরত্ব আছে, মানে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, বসছে, তিনি প্রথমে বলছে আমাদেরকে ছাত্ররা নিয়োগ দিছে, তারপরে এখন পর্যন্ত ছাত্ররা কথা বললে শোনে দেখা যায়, উনি তো ঘোষণাই দিল ছাত্ররা এবং ছাত্রদেরকে ভালো টালো বলে অনেক কিছুই বলছে। তো উনি তো রাজনৈতিক দলের সাথে এই যে কমিশন গুলি করছে, এই কমিশনে কোনো রাজনৈতিক দলের নাই, প্রতিনিধিত্ব নাই। উনি সংস্কার করতে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বসবে, বসে বলেন একবার বসছে 9 পার্টিকে একদিনে ডাকছে, আধা ঘন্টা করে বসে, চা খাইতে তো আধা ঘন্টা লাগে, ওগুলোকে ডায়ালগ বলে না তো। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার তাদের ইচ্ছা কি এটা তো বুঝতে পারতেছি না। ক্রাইসিস গ্রুপ, আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটা রিপোর্ট দিয়েছে, নভেম্বরে দিছিল, ওরা সারা বিশ্বে এরকম রিপোর্ট দেয় সরকার যদি আনইউজুয়ালি পরিবর্তন ঘটে, দিয়ে তখন বলছিল যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ সম্পর্কে ঘটনা ব্যাখ্যা দিয়ে বলছে এই সরকার যদি জনপ্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে দেশ আগের জায়গায় ফেরত যেতে পারে, আর না হলে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে। এবারে বলছে, এবারে আবার ফের গত কালকে একটা রিপোর্ট, ওই ক্রাইসিস গ্রুপ, এটা ইউরোপিয়ান ইউনিয়ন যে দেখা করছে তার বরাদ দিয়ে রিপিট করে বলছে যে জনপ্রত্যাশা পূরণ, রাজনৈতিক দলের সংস্কার তাদের প্রায়োরিটি, রাষ্ট্রীয় ব্যবস্থা প্রায়োরিটি, দিস এন্ড দ্যাট বলছে। তো এগুলো তো কিছু, তো আমি তো দেখতেছি অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু ম্যানেজ করতে পারতেছে না। দেশ পরিচালনার দায়িত্ব নিছে, কিন্তু দেশ পরিচালনা করার একটি সেক্টর আপনার জনপ্রত্যাশা পূরণ জায়গায় নাই। উনি ছাত্র নিয়ে এখন রাজনীতি, ছাত্র নিয়ে সংগঠন করাবে, তো রাজনৈতিক অঙ্গনেও তো একটা বাজার লাগাই দিল। ছাত্ররা দেখে বিএনপি কে টার্গেট করে, জামাতকে টার্গেট করে না, বিএনপি আবার তার উত্তর দেয়। যেমন বলছে ফখরুল ইসলাম আলমগীর, দেখেন বলছে যে যদি অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ না থাকে নাহিদ ইসলাম উপদেষ্টা, তিনি বলল এটা 11 সরকারের ইঙ্গিত বহন করে। কোথায় ইঙ্গিত বহন করে? অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ, প্রধান উপদেষ্টা বলতেছে ছাত্রদের পক্ষে, বলতেছে তারা সংগঠন করবে, হ্যাঁ তারা করবে, তাদের রক্তে ওইটাগুলো যেগুলো পড়লেন রক্ষা করবে। তো অন্তর্বর্তীকালীন সরকার তোরা এই ছাত্রদের যে সংগঠন তৈরি করতেছে, এবং তা এটা তো একটা কিংস পার্টি হবে। ওনারও ধারণা করা উচিত যে 1/11 সময় ডক্টর মোহাম্মদ ইউনূস দল করতে চেয়েছে, শেষ পর্যন্ত কোনো সাড়া না পেয়ে উনি বলেছেন এ কাজ আমার না, তিনি ছেড়ে দিয়ে চলে গেছে। আবার যে সেই এরকম করছে, আমি নির্বাচনে 3টা আপনার কিংস পার্টি করেছিল না, বড় বড় নেতা দিয়ে করছিল আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা, একটা প্রার্থীর জামানত থাকে নাই, সব জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই ছাত্ররা যদি এইভাবে যেভাবে কথা বলতেছে, তাতে করে এদেরও তো ওই দশা হইতে পারে। তো এই দশা হতে পারলে কি সমস্যা হলো, এক যে ছাত্রদের কাছে যে প্রত্যাশা, ছাত্র যে আগামী দিনে কিছু সমাজের জন্য করবে, এই ছাত্ররা যদি পলিটিক্সে এইভাবে ঢুকায় দেন, ঢুকায় দিয়ে যদি জনপ্রত্যাশা পূরণ না হয়, এই ছাত্রদের যে একটা আমাদের ভবিষ্যৎ, এই ভবিষ্যতের উপরে ভরসা কমে যাবে। 1, 2 হলো এই ছাত্ররা স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি ছাত্ররা আন্দোলনে যুক্ত ছিল, তারা লেখাপড়ার কথা বলে না, খালি সরকার চালাইতে চায়। এই যে 5 থেকে 6 বছরের জেনারেশন গ্যাপ হবে, এটা কি দিয়ে পূরণ করবেন আপনি? আপনার দেশের 6 বছরের শিক্ষা থাকতেছে না, তো প্রপার শিক্ষা থাকতেছে না, এই আধুনিক যুগে দেশটা দাঁড় করে রাখবেন কিসের উপরে? তো এই জন্য আমি বলছি যে আবার দেখেন 52 সাল থেকে যতগুলো আন্দোলন হয়েছে এই 24 পর্যন্ত, সব আন্দোলনে অগ্রভাগে ছিল ছাত্ররা, কোন ছাত্র সরকারের অংশীদার হয়নি। কোন ওই আন্দোলনে 52 সাল থেকে এ পর্যন্ত আন্দোলনে কোন ছাত্র নেতা ওই সময় যতক্ষণ আন্দোলন করেছে তার পর পর্যন্ত কোনো বিতর্কিত হয় নাই। হ্যাঁ, পরে রাজনীতি করতে গিয়ে ব্যবসা করতে বিতর্কিত হয়েছে, এটা তো অনেক বিতর্ক তাদের পিছনে লেগে গেছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছে গণতন্ত্রের বাইরে ভিন্ন কিছু চিন্তা করলে ফলাফল ভালো হবে না। বিএনপির আমরা কেন্দ্রীয় নেতাকর্মীদের এই ধরনের আশঙ্কার পেছনে কি কারণ থাকতে পারে? পর্দার অন্তরালে অন্য কিছু চলছে কিনা? আরেকটি বিষয় যুক্ত করি, অনেকে আবার এভাবে ভাবছে যে ফেব্রুয়ারি মাসকে টার্গেট করে আওয়ামী লীগ বিএনপির কর্মসূচির মাঝে কোনো যোগসূত্র আছে কিনা।
এখন যে সন্দেহের কথা বলছেন, ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যদি এই সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে। তিনিও বলেছে যে সরকার অনেক ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। এই যে ছাত্র সংগঠন করে দিল, ইউনিভার্সিটি করে দিচ্ছে, এখন 3 জন সরকারে আছে ছাত্র, আর বাকিরা বাইরে আছে, আর বাইরে যারা নেতৃত্ব দিছে এরা তো ধনী হয়ে যাইতেছে। তো কিংস পার্টি তো বানাচ্ছে, উনি নিজেও চাইছে 111-এর সময়, এখন ছাত্রদের দিয়ে কিংস পার্টি বানাচ্ছে। উনি হয়তো কিংস পার্টি ফেলাতে চলে গেছে বিদেশে, ওনার বিদেশে জায়গা আছে, ছাত্ররা যাইতে পারবে না। হ্যাঁ, এই তো পার্থক্য। এখন ধরেন আপনি সংস্কারের জন্য চাপাচাপি করলেন, সব দল মিললে করলে যে আছে চলো যা কয় আমরা এগ্রি করি, তারপর ইলেকশনে যা জিতলে যে যা করো কইরো, কি করবে? সব এগ্রি করে আসবে, হ্যাঁ আমরা রাজি। ইলেকশন হইলো, জিততে গেল, প্রধান বিএনপি করলো, জামাত করলো, তারপর তাদের ইচ্ছে মতো সংস্কার প্রস্তাব তারা দিছে না, ওই প্রস্তাব পাশ করে নেবে। তো করছি, তো প্রস্তাব পাশ করছি, হয়ে গেল। তো সুতরাং এটা না, এটা হলো আন্দোলনে যারা ছিল, ছাত্র জনতা, রাজনৈতিক দল, ব্যানার ছাড়াও ছিল, সবাই মিলে একমত হয়ে, ইকতেদার বললেন একমত হয়ে প্রথমেই যেটা হলো যে জামাত এবং বিএনপির সাথে যে দলগুলি আছে তাদের নিয়ে শেষ পর্যন্ত 62 দফা এই অন্তর্বর্তীকালীন সরকারে জমা দেওয়া হয়েছে। আর জামাত ইসলামও প্রায় এরকম দফা দিছে। এটাকে বেস লাইন ধরে সবাইকে নিয়ে আলোচনায় বসতো, 1 স্ট্রোকে হয়ে যেত। এখন আপনি সংস্কার কমিশন করে দিলেন 11টা, 6টা রিপোর্ট দিল। আপনি আলোচনা বলছে পরে যে রাজনৈতিক দলের সাথে একমত হয়ে তারা যতটুক সংস্কার রাজি হয় ওটুক নিয়ে ইলেকশনে যাব এই ডিসেম্বরে, আর যদি বেশি সংস্কার চায় তাহলে সামনের বছরের আপনার মাঝামাঝি অর্থাৎ জুন জুলাই। তো এখন আপনি বলেন যে যদি দেখে, রাজনৈতিক দলদের সাথেও তো খবর থাকবে, তাই না? রাজনৈতিক দল যদি দেখে যে আমরা ইউনূস সাহেব তো সারা বিশ্ব চড়ায় বেড়ায়, তিনিও তো বুদ্ধিমান চালাক কাছে, তাই না? বিশ্বের এটা গৌরব বটে। এখন ওনার ভিতরে যে কি আছে উনিই জানে। বরাবরই তো বলছে যে ছাত্রদের সাথে আমাদের সম্পর্ক নেই, তারা রাজনৈতিক দল করে করুক গা। এখন তো সে নিয়েই ঘোষণা দিল। ছাত্র উপদেষ্টারাও বলছে যে তারা পদত্যাগ করেই রাজনৈতিক দলে যোগদান করবে, কিন্তু কবে নাগাদ পদত্যাগ করলে সেটি আসলে রাজনৈতিক মহলে গ্রহণযোগ্যতা পাবে? না, বিষয়টা হলো রাজনৈতিক দল যদি এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঘোষণা দিল ছাত্ররা রাজনীতি করবে, তাদের আকাঙ্ক্ষা তারা না হলে বাস্তবায়ন করবে কে? আর ছাত্রদের প্রশংসা করছে অনেক। এখন যে পার্টি করুক না কেন এটাই কিংস পার্টি হবে।